নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নকে নতুন যুদ্ধ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের 52% মানুষ বিএনপির ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তাই এটি এখন কেবল তাদের ইশতেহার নয়, দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আর সরকারকে সফল করতে দলের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির ৩ সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৃণমূল নেতাদের সঙ্গে এটি প্রথম বড় কোনো সাংগঠনিক বৈঠক। দুপুর 12টার পর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রুদ্ধদ্বার এই বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, চেইন অব কমান্ড শক্তিশালী করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। সরকার প্রধান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া বিএনপির ইশতেহার এখন দেশের মানুষের ইশতেহার। তাই ইশতেহার বাস্তবায়নের যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। জানান, স্বৈরাচার আমলে বিরোধী মত দমনে দেশে যে নির্যাতন নিপীড়নের সংস্কৃতি ছিল তা থেকে বেরিয়ে নারী পুরুষ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। এদিকে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে আরো সুসংগঠিত দেখতে চান দলের অঙ্গ সংগঠনের নেতারা। আর কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকারের পরিকল্পনা এবং কর্মসূচি সম্পর্কে তৃণমূল নেতাকর্মীদের স্পষ্ট ধারণা দিতে চান তারা। একই সঙ্গে দলের কর্মীদের আরো কাছ থেকে জানতে কাজ করছে দল। রাজধানীতে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেছেন। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ও চাঙ্গা করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সভায় মহানগর ও জেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির নেতারাও। আন্দোলনের পর অঙ্গ সংগঠনের অনেক নেতা এমপি ও মন্ত্রী হওয়ায় দলীয় কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই পরিস্থিতি কাটিয়ে দলকে আবারও রাজপথে সক্রিয় করতেই এই মতবিনিময় সভার আয়োজন। সরকার গঠন করার পরে এই ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। কারণ সভা থেকে বেরিয়ে নেতারা বলেন, বিএনপি চায় সরকার ও সংগঠন দুই ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ হোক। যে কোনো নেতাকর্মীদের যে কোনো অপরাধের, ছোটখাটো অপরাধের খবরও পাওয়া গেছে, সেটা সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার, রাষ্ট্র এবং দল এটার মধ্যে যে একটি নিবিড় সংযোগ, নিরবচ্ছিন্ন একটি সম্পর্ক রাখা দরকার, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি এবং সেভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। নেতাকর্মীদের থেকে সুনির্দিষ্টভাবে ওনারা জানতে চেয়েছেন, বিশেষ করে সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা, যে সরকার ওই প্রকল্পগুলোতে আর কি ব্যবস্থা গ্রহণ করলে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হতে পারবে, এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, বিএনপির ইশতেহার এখন মানুষের ইশতেহার। তারেক রহমানের এই নীতিকে সামনে রেখেই দলকে সুসংগঠিত করে এগিয়ে যাবে বিএনপি। মূল উদ্দেশ্য, জনগণের দল হিসেবে বিএনপি নিশ্চিত করতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতিকে যত দ্রুততার সাথে সম্ভব স্বচ্ছতা, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা। নির্বাচনের পর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি দলকে সঠিকভাবে পরিচালনার এই উদ্যোগে উজ্জীবিত নেতাকর্মীরাও। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।
বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৮,০০০ টাকার বেশি অফার। বিএনপির সরকার কোনো দেশের উপর নির্ভরশীল হবে না, দেশকে প্রাধান্য দিয়েই হবে তাদের পররাষ্ট্রনীতি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিকেলে গুলশানের একটি হোটেলে নীতি আলোচনায় তিনি এসব কথা বলেন। অতীতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কৌশলগত না হয়ে প্রতিক্রিয়াশীল ছিল উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, গত প্রায় 2 দশকে দেশ একটি নির্দিষ্ট রাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। এতে কূটনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতাও পুরোপুরি কাজে লাগানো হয়নি। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিএনপি সরকারের পররাষ্ট্রনীতির 3টি মূল মন্ত্র কোনো নির্দিষ্ট দেশকেন্দ্রিক নীতি নয়, বহুমুখী কূটনৈতিক সম্পর্ক এবং পরিবর্তিত বাস্তবতায় নমনীয়তা। আমাদের সরকার কোনো একক দেশের উপর নির্ভরশীল হবে না, দেশকে প্রাধান্য দিয়েই হবে আমাদের পররাষ্ট্রনীতি। গত প্রায় 2 দশকে দেশ একটি নির্দিষ্ট রাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। এতে কূটনৈতিক ভারসাম্য নষ্ট হয়েছে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতাও পুরোপুরি কাজে লাগানো হয়নি। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক, উন্মুক্ত ও সহযোগিতামূলক অবস্থান সমর্থন করে। Bangladesh's position is very clear. We support an inclusive, open, cooperative Indo-Pacific. We will not take sides in rivalry. পরবর্তী প্রসঙ্গ, সরকারের অবহেলায় গাজীপুর সহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। 8 দিনের জাপান এবং থাইল্যান্ড সফর শেষে দুপুরে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মনোযোগ না দিয়ে সরকার রাজনীতিতে বেশি ব্যস্ত। আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ভারতের সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন জামায়াত আমির। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। 8 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে শনিবার দুপুরে দেশে ফেরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা। রাষ্ট্রীয় ও দলীয় এই সফরে দেশে বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল তৈরি সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে জাপানের সহযোগিতা চেয়েছেন বলে জানান বিরোধী দলীয় নেতা। তারা যেন আমাদের দেশে মানসম্মত বড় মাপের একটা ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতাল গড়ে তোলে। গাজীপুরে একই পরিবারের 5 জনকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করে সরকার রাজনীতিতে বেশি ব্যস্ত। সরকার এখন বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলেও 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, সীমান্ত হত্যা ও পুশ ইনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তার দল। ইসলাম ধর্মকে সেখানে আইডেন্টিফাই আলাদা করা হবে কেন? তাদের দেশের তো সংবিধান হলো ধর্মনিরপেক্ষ সংবিধান। সেই দেশে সকল ধর্মের মানুষের তার ধর্মীয় অধিকার, তার নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বিভিন্ন অসম চুক্তি নিয়েও তারা পর্যবেক্ষণ করছেন বলে জানান বিরোধী দলীয় নেতা। আরও বহু অসম চুক্তি আছে, আমরা সবগুলা চুক্তিকে বাস্তবতার আলোকেই দেখার। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা। জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়নে বিএনপির বিরুদ্ধে ছল চাতুরির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছেন। এ নিয়ে আলোচনার জায়গা না রাখলে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠোর হতে পারে বলে সতর্ক করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় সংস্কার অচলাবস্থা ও উত্তরণের পথ শীর্ষক সংলাপ। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট বিষয়ক এনসিপির জাতীয় সম্মেলনের বার্তা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দূতাবাসের প্রতিনিধিদের কাছে তুলে ধরা হয় এই সংলাপে।
সংলাপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংসদের প্রথম অধিবেশনে সংস্কার নিয়ে বিরোধী দলকে হতাশ করেছে বিএনপি। প্রথম অধিবেশনে তো আসলে আমাদের একটা সামগ্রিক হতাশা তৈরি হয়েছে, কারণ প্রথম অধিবেশনে ছিল সংস্কার, গণভোট, অধ্যাদেশ, এগুলো নিয়ে কথা বলার, এগুলো নিয়ে কাজ করা। সেই জায়গায় কিন্তু আমাদেরকে অফিসিয়ালি কোনো সুযোগ করে দেওয়া হয়নি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ছলচাতুরি করছে। এ নিয়ে আলোচনার জায়গা না রাখলে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠিন হতে পারে বলেও জানান তিনি। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু এই আন্দোলনের সাড়া দিচ্ছে অথবা তারা দাবিগুলো মেনে নিচ্ছে। চলমান সংকট নিরসনে দ্রুত সংস্কার বাস্তবায়ন ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি বলেও জানান নাহিদ ইসলাম। কিন্তু যদি সরকার কোনো ধরনের স্পেস না রাখে এই আলোচনাগুলো। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। এদিকে হামের শিশুদের বেশি আক্রান্ত হওয়ার পেছনে পুষ্টিহীনতা, জন্মের পর বুকের দুধ না খাওয়ানো, অনিয়মিত টিকা এবং ভিটামিন এ ক্যাপসুল না খাওয়ানোকেই দায়ী করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা মনে করছেন সময় মতো হামের টিকা প্রদানে পিছিয়ে রয়েছে দেশ। আর টিকা মজুদ থাকলেও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার কারণে তা সঠিক সময়ে শিশুদের কাছে পৌঁছায়নি বলেও অভিযোগ করেন তারা। মামুন হোসাইনের রিপোর্ট। হামের প্রাদুর্ভাব এবং উত্তরণের উপায় নিয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। এতে বিশেষজ্ঞরা বলেন, ৯ মাসের শিশুদের মধ্যে হাম বেশি ছড়ানোর পেছনে মায়ের পুষ্টিহীনতা, বুকের দুধ না খাওয়ানো, টিকা না দেওয়া এবং ভিটামিন এ ক্যাপসুলের ঘাটতি বড় কারণ। এই একবার টিকা দিয়ে বাসায় যখন ফেরত পাঠিয়ে দিচ্ছি ভিটামিন এ ক্যাপসুল দিয়ে, এইটা তার সুদূরপ্রসারী জীবনের কি সব অপুষ্টি সমস্যার সমাধান করবে? ম্যালনিউট্রিশন, লো ব্রেস্টফিডিং রেট, এটা আমাদের শুধু শহরের মাদের মধ্যে না, শহর গ্রাম প্রত্যেকটা মারাই ব্রেস্টফিডিংকে আমরা যেটা কোরআনেও বলা হচ্ছে 2 বছর পর্যন্ত ব্রেস্টফিড করা বাচ্চাদেরকে, সেটাও হচ্ছে না। বক্তারা জানান, দেশে হামের টিকার সংকট না থাকলেও অব্যবস্থাপনার কারণে তা সঠিক সময়ে শিশুদের কাছে পৌঁছায়নি। এ সময় স্বাস্থ্য ব্যবস্থাপনায় কার্যকর পরিবর্তন আনার তাগিদ দেন তারা। সেকেন্ডারি হাসপাতালে জায়গা নেই, তাহলে তাবু করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে, মেডিকেল কলেজ প্রাঙ্গণে সেনাবাহিনী তাবু করেছে, সেনাবাহিনীকে রিকোয়েস্ট করেন। আমাদের মেইন অবজেক্টিভ এন্ড অবজেক্টিভ হবে যে আমাদের যদি স্বাস্থ্য নীতি, স্বাস্থ্য ব্যবস্থাপনা সুরক্ষিত কেমনভাবে হয়, সাস্টেনেবল কেমন হয়, শিশু মৃত্যুর হার কেমন করে কমানো যায়। আর কোনো জোড়াতালি না, সিস্টেমে যেখানে গ্যাপ আছে সেই গ্যাপগুলো দূর করা দরকার। বিগত সরকারের সময় টিকাদানে কোনো গাফিলতি ছিল কিনা সেটির তদন্ত হচ্ছে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সারা দেশে মেডিকেলগুলোতে আইসোলেশন বেড বাড়ানো হয়েছে। উপজেলা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে টারশিয়ারি লেভেল সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানকেই কিন্তু আইসোলেশন ওয়ার্ড করার জন্য ঠিক সঙ্গে সঙ্গে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তারা দ্রুত সেই পদক্ষেপ গ্রহণ করেছে। এটা একটা দায়িত্ব, প্রত্যেকটি ঘটনায় তদন্ত হওয়া দরকার, জনগণের জানা দরকার। এবং আমাদের সরকারও আমি মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার, জবাবদিহিমূলক সরকার। প্রায় 2 কোটি শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে বলেও জানান তারা। এই ক্যাম্পেইন করার কথা ছিল 2025 সালের সেপ্টেম্বর। মামুন হুসাইন, ৭১, ঢাকা। গাজীপুরের কাপাসিয়ার একই পরিবারের 5 জনকে হত্যার ঘটনায় 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া এখনও পলাতক রয়েছেন। শনিবার ভোররাতে ফোরকান নিজেই তার এক আত্মীয়কে ফোন দিয়ে 5 জনকে হত্যার কথা জানায়। মাদকাসক্ত হয় ফোরকান প্রায় প্রতিদিনই টাকা পয়সার জন্য স্ত্রী সহ সন্তানদের উপর নির্যাতন চালাতো বলে জানিয়েছে স্বজন এবং প্রতিবেশীরা। আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনেককে নিয়ে সুমন তানবীরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গাজীপুরের কাপাসিয়ার রাউতকোনা এলাকা, মূল রাস্তার ধারে দোতলা বাড়ি, ভেতরে 5 জনের নিথর দেহ, আর বাইরে স্বজনদের এমন আহাজারি। বাড়িটির নিচতলায় স্ত্রী 3 সন্তান নিয়ে বছরখানেক ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের ফোরকান মিয়া। পেশায় তিনি একজন গাড়ি চালক। শনিবার সকালে 999-এ ফোন করে 5 জনের মৃত্যুর খবর জানায় ফোরকানের স্ত্রী, নিহত শারমিনের এক স্বজন।
ঘটনাস্থলে পৌঁছে নিচতলায় এক ঘরের মেঝেতে শারমিনের 3 সন্তান ও ভাই এবং আরেক ঘরের জানালায় গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় শারমিনের মরদেহ দেখতে পায় পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে সবাইকে। আমার ছেলের আমার সাথে নিয়ে পরে আমরা এই জায়গায় আসছি, আসার পরে দেখি এই জায়গা কেসি গেট খোলা আর ওই রুম খোলা। যখন আমরা রুম খেলা দিছি তখন দেখি সেই পরিস্থিতি। এমনিতে দেখছি এক সাইডে কুবায় মানে ইয়ে করে লেগেছে, অনেক মানে খুবই আঘাত করছে, কিন্তু ছোট যে শিশু বাচ্চা এটা আঘাত করে না, এটা গলা টিপে নাকি মারা গেছে। তার চাই অনেক বড় শাস্তি। অনেক নিহতের স্বজনদের অভিযুক্ত ফোরকান প্রায় টাকার জন্য স্ত্রীকে মারধর করত। দীর্ঘদিন ধরে এ নিয়ে পারিবারিক কলহও চলছিল। কদিন আগে আবার বিদেশে চাকরি দেওয়ার কথা বলে গোপালগঞ্জ থেকে শ্যালককে ডেকে আনেন ফোরকান। কালকে আমার স্বাস্থ্য বাইরে ফোন দিয়ে আনছে, সন্ধ্যার দিকে ফোন দিয়ে আনলা, পরে ও এখানে আইছে। তা কালকে ওর সাথে আমার কথা হয়েছে অন্য মোবাইল দিয়ে 8টা বাজে। বাইকনি ডাক দেখেছে, মামা এই খবর এরকম রসুল মামারে আর শারমিন আন্টিরে মারি লাইছে। মহিলাটার খুব মানে বিদঘুটা ভাবে মারছে। 2টা হাত জানালা বাঁধা ছিল লাইলন সুতা দিয়ে, মুখে কস্টিপ মারা, তারপর আপনার গলার মধ্যে নতুন হাড়, নতুন শাড়ি, চোখে উন্না বাঁধা। বড় মিটারে যে কুপাইছে, বড় মিটার মানে গালের এই সাইডে কোনো মাংস নেই। আর মার তো আর ওই টাকা আনতে পাঠাতো বাপের বাড়ি, টাকা পয়সা আনতো। যখন টাকা পয়সা আনতো তখন ভালো জানতো, যখন টাকা আনতে পারতো না তখন আবার মারতো। প্রতিবেশীদের দাবি অভিযুক্ত ফোরকান মাদকাসক্ত ছিল, জানিয়ে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগে থাকতো পরিবারে। মানুষের ঘুমের ওষুধ খাওয়াইলে যায় ওইদিকে বিষ দেখলাম, মনে করেন তার ভিতরে আবার বাংলা মাল রয়েছে, এইসব মানে নেশা করছে ভিতরে সিগারেট। পুলিশ জানায় মরদেহগুলোর পাশে গোপালগঞ্জের একটি থানায় ফোরকানের দায়ের করা অভিযোগপত্রের কপি পাওয়া যায়, যেখানে অভিযুক্ত ফোরকান স্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ করেন। যদিও সেটি থানায় আদৌ জমা দেওয়া হয়েছিল কিনা তা নিশ্চিত নয়। আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নেওয়া হয় শহীদ তাজউদ্দিন মেডিকেলে। সুমন তানভীর, ৭১, গাজীপুর। এদিকে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকাল 9টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য এবং সহপাঠীরা। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। বৃষ্টির মরদেহ দেশে আসার পর পরিবারের সদস্য আর সহপাঠীদের কান্নায় এভাবেই ভারী হয়ে ওঠে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবেশ। বৃষ্টির স্বপ্ন ছিল ডক্টরেট ডিগ্রির। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে একদিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিল সে। তার সেই ডিগ্রি অর্জন হয়েছে ঠিকই, তবে তা ফিরল কফিনবন্দি হয়ে। উচ্চশিক্ষিত হয়ে মেয়ে দেশে ফিরবে এমন আশা নিয়েই একদিন বিদায় দিয়েছিল তার পরিবার। আর সেই একই বিমানবন্দরে থেকে এবার তার মরদেহ গ্রহণ করল বৃষ্টির স্বজনেরা। এ সময় নৃশংস এই হত্যার বিচার চান তারা। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে, ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। পরিবারকে সমবেদনা জানাতে আসেন পররাষ্ট্র সচিব। বলেন, বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দূতাবাস এবং ফ্লোরিডায় অবস্থিত কনসুলেট জেনারেল বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার পাবে। বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে মাদারীপুরের গ্রামের বাড়িতে। এর আগে দেশে আনা হয় নিহত লিমনের মরদেহ। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।
দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।